কোচ হিসেবে আপনার নিজের অভিজ্ঞতা? না, তার ভাই অবজারভেশন হচ্ছে যে আমরা ধরেন আমার লোকাল কালেকশন চমৎকার ছিল, এটা আমি একদম ড্রাফটের পর থেকেই বলছি, এবং আমাদের ড্রাফটে বসার আগেও এইটাই একটা মোটিভ ছিল যে আমরা লোকাল প্লেয়ার কালেকশনটা যেন ভালো করতে পারি। কারণ দেখেন টুর্নামেন্টটা দিন শেষে আমাদের লোকাল প্লেয়াররা যতটা ভালো খেলবে ওই দলগুলো এগিয়ে থাকে। হ্যাঁ, আমরা হয়তো বা কিছু টুর্নামেন্টের মাঝখানে মোমেন্টাম হারিয়েছি, কিছু একদম ক্লোজ গেম আমরা হেরেছি, ওই জায়গাগুলো আমাদের একটু মিস্টেক ছিল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন আমার বিদেশিদের থেকে যেই পারফরমেন্সটা আমরা আশা করেছিলাম, সেই অনেক ক্ষেত্রে কিন্তু অনেক লোকাল প্লেয়াররাই আমার বিদেশিদের থেকে বেটার পারফর্ম করেছে। সো ওই জায়গাটায় আমরা এগিয়েছিলাম, এবং দলের ভিতরে আমরা হেরেছি, আমরা মোমেন্টাম খুঁজছিলাম, মোমেন্টাম একটা নেয়ার জন্য যে কিভাবে একটা উইন থেকে আমরা মোমেন্টামটা নিতে পারি। সো সবসময় এটাই কথা হতো যে লোকাল প্লেয়ারদের সাপোর্টটা আমার আরও বেশি লাগবে, লোকাল প্লেয়াররা যত পারফর্ম করবে আমাদের জন্য ততটা ইজি হবে। সো আল্লাহর রহমত যে ওরা সবাই পারফর্ম করছে। টি-20 গেমে তো সবাই একই দিনে পারফর্ম করবে না, যখন যার দায়িত্ব হচ্ছে, যার যে দিনটা ওর দিনটা চেষ্টা করছে যে টিমের জন্য ওইটা যেন ফুলফিল করতে পারে। সে আজকে যদি আমি মিরাজের কথা বলি, যে পুরোটা ইনিংস ধরেন অল্প রান চেস করছি আমরা, কিন্তু এরকম প্রেশার একটা গেমে অল্প রানটাও কিন্তু অনেক সময় অনেক রিস্কি হয়ে যায়। সো ও যে মানে ক্যাপ্টেন্স নক যেটাকে বলে একদম শেষ করে বের হয়েছে, এটা একটু চমৎকার ব্যাপার টিমের জন্য। সো নাইম রানে আছে সবাই, আপনি সো আমরা চেষ্টা করেছি যে আমাদের পজিটিভ ভাইবটা যেন থাকে টিমের মধ্যে, বিশ্বাসটা যেন থাকে সবসময়, এবং আমরা যেন খুব সাহসী করে খেলতে পারি। তখন ভাই শুরু থেকে টিমটা ব্যালেন্স ঠিক ছিল, কিন্তু বেশ কয়েকটা ক্লোজ ম্যাচ হারার পর লাস্ট দুইটা ম্যাচে টানা জয় ছাড়া কোনো রিকোয়ারমেন্ট ছিল না। তো দুই ম্যাচের আগে আপনাদের প্ল্যানটা কিরকম ছিল, বা তখন টিম এনভায়রনমেন্টটা কিরকম ছিল? বেশ চাপে পড়ে যেতে হয়েছিল একটা হুম। সময় যে নকআউটে উঠতে পারবেন কি পারবেন না। জি। না দেখেন, আমাদের লাস্ট দুইটা গেমই আমাদের একদম লাস্ট ম্যাচ থেকেই শুরু হয়েছে আমাদের নকআউট পর্ব, রাইট? এখন যা মানে অনেকের 3 তারিখ থেকে শুরু হবে। সো আমরা এই প্র্যাকটিসটাও আমার হয়ে গেল যে আমরা নকআউট গেমগুলো আগে খেলেছি। সো 3 তারিখে হয়তো অতটা প্রেশার, আমরা নকআউট নিয়ে চিন্তা হবে না যে হারলে বাদ। সো আমাদের যে টিম আমরা করেছিলাম লাস্ট 2 ম্যাচে, যেটা কথা হয়েছে যে আমরা যেরকম টিম, আমরা যদি আসলেই পারফর্ম করতে পারি আমাদের অ্যাবিলিটি ওয়াইজ, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। সো ওই বিশ্বাসটা থেকেই আমরা মাঠে নেমেছিলাম আসলে। তাহলে আবার আরেকটা জিনিস হলো সায়েন্সপুকুর, তারপর আবার খুলনাটা কোনো ম্যাজিক ছিল কিনা? না না, দেখেন এইটা কোচের খুব একটা ম্যাজিক থাকে না, প্লেয়াররা পারফর্ম না করতে পারলে আসলে কোচ ক্রেডিট নেওয়ার কিছু নেই এখানে। সো আমি এটাতে বিশ্বাস করি, ক্রেডিট পুরোটাই আমি প্লেয়ারকে দিতে চাই, কারণ ওরাই মাঠে খেলে। হ্যাঁ, প্ল্যানিং হয়তো বা অনেক সময় থাকে গেমের, আমরা যে প্ল্যানটা করি মাঠের বাইরে, ওইগুলো হয় এক্সিকিউশনে আমরা যদি করতে পারি, এক্সিকিউট করতে পারি, তাহলে হয়তো আমরা সাকসেসফুল হই, কিন্তু এক্সিকিউশনটাও তো আসলে প্লেয়ারদের থেকে আসতে হবে। সো ক্রেডিটটা ওদের থেকে আমি কখনোই নিতে চাই না। ভাই দুইটা প্রশ্ন, একটা আগে করি। আপনারা নতুন কোনো বিদেশি আনবেন কিনা? লাস্ট 2 সিজনে দেখেছি আপনারা শেষের দিকে ইফেক্টিভ কিছু বিদেশি আনার চেষ্টা করছেন, হেলস, লুকু কিংবা সাইকো। এবার কোনো রকম ইনক্লুশন থাকবে? ইচ্ছা তো অবশ্যই আছে, কিন্তু ওরা অ্যাভেলেবেল কিনা, কারণ আইএল চলছে, এসএ চলছে। সো আমরা চেষ্টা করছি কয়েকটা প্লেয়ারের সঙ্গে কথা বলে, যদি ওরকম ওরা ফ্রি থাকে। দেখেন আমাদের কালকেই সময় আছে, কালকের মধ্যেই আসতে হবে যদি কারো আসতে হয়। সো যদি কালকের মধ্যে, আমরা ইনশাল্লাহ চেষ্টা তো অবশ্যই করব মোর দেন 100%। সো যদি ওরকম অ্যাভেলেবেল থাকে আমরা অবশ্যই আনবো, এই প্ল্যান আমাদের আছে। আরেকটা ব্যাপার একটু, অঙ্কন এবার টুর্নামেন্টে অনেক ভালো খেলছেন। তার আসলে ওরকম ট্র্যাক রেকর্ডও ছিল না যে টি-20তে তিনি 150 150 স্ট্রাইক রেট ব্যাটিং করেন, আগের কোনো বিপিএল এ খেলেন নাই। কোন কার মানে কিভাবে আপনি আসলে তাকে চেঞ্জটা করবেন? না, এখানে আমি চেঞ্জ করি না, অঙ্কন ও নিজে থেকেই ওর ব্যাটিংয়ের প্যাটার্নটা চেঞ্জ করেছে। সো আমি আবারও বলি যে এইটা এক্স্যাক্টলি প্লেয়ারেরই ক্রেডিটটা যায়, কারণ আপনি তখন বুঝতে পারবেন যে আপনার কী করা দরকার এবং কোন জায়গাটায় আপনার চেঞ্জ আনতে হলে আপনি সামনের দিকে এগোতে পারবেন। সো এইটা ওই প্লেয়ারের থেকেই আসে। সো অঙ্কন যেহেতু নিজের ব্যাটিংটা চেঞ্জ করেছে, এবং আমি ওকে লাস্ট ইয়ারও বিপিএল কিন্তু খারাপ খেলেনি, লাস্ট ইয়ারও কুমিল্লার হয়ে অনেকগুলো ম্যাচ জিতিয়েছে এবং কম বলে বেশি স্কোর করেছে। সো ওই জায়গা থেকেই আমাদের একটা ছিল যে টার্গেট ছিল যে অঙ্কনকে আমরা যদি দলে ফেরাতে পারি, আমরা অবশ্যই অঙ্কনকে নিব। ভাই, বিং ফর্মার পেসার হাসান মাহমুদের গ্রোথটা কেমন দেখছেন? প্লাস হচ্ছে ও একটু ট্যাগ হয়ে গেছে বোধহয় রেড বল বোলার হিসেবে। টেস্টের লাস্ট ইয়ারটা তার খুব ভালো গিয়েছে, 25-26টা উইকেট ছিল। বাট টি-20 ভেরি ডিফারেন্ট ফর্মে, ডিফারেন্ট ডিমান্ড, মানে ফর্মেট অফ দ্য গেমের কারণে ওর অ্যাডাপ্টেশন প্লাস হচ্ছে তার গ্রোথটা কেমন দেখছেন? এক্সিলেন্ট হাসান মাহমুদ, আমি সবসময় ওর অ্যাকশনের খুবই বড় ফ্যান। কারণ একটা পেস বলার যদি এরকম অ্যাকশন থাকে,
ত্রুটি ছাড়া অ্যাকশন খুব কম মিলে। সো হাসান মাহমুদের অ্যাকশনে ত্রুটি খুবই কম আছে। সো এই কারণেই ও খুব কম এফোর্টে অনেক সুন্দর বল করতে পারে এবং বলের কাজ আছে। এবং ও যেভাবে হোয়াইট বলে বোলিং করছে এবং ওর যে অ্যাবিলিটি আছে, আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম হাসান মাহমুদকে টিমে না দেখতে পেরে। তবে এইটা দেখেন, আমাদের এই কম্পিটিশনটা যদি থাকে, এবং আমি আশা করব এই কম্পিটিশনগুলো সবসময় বজায় থাকবে, কারণ যারা খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদেরও কিন্তু ব্যাক অফ মাইন্ড এটা থাকবে যে আমি একটু খারাপ করলেই হাসান মাহমুদের মতো একটা বলার দরজা নক করছে, সো ইজ রেডি। সো এরকম কম্পিটিশন আমরা যত করতে পারবো, রাখতে পারবো টিমের মধ্যে কিংবা টিমের বাইরে যারা পাইপলাইনে আছে, সো আমাদের দেশের পারফরমেন্সটাও ওরকম ভালো হবে ইনশাল্লাহ। তারা আমার দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে আপনার এ পর্যন্ত কথা মনে হলো আপনি লোকাল প্লেয়ারদের পারফরমেন্সের উপরে খুব এমফাসাইজ দিলেন, বাট নকআউট স্টেজে আপনার কি মনে হয় না যে একটু নার্ভটা একটা স্নায়ু লড়াইও ওই জায়গাটাতে হাই কোয়ালিটি ফরেন প্লেয়ারের দরকার আছে? জি অবশ্যই, অবশ্যই বাবু ভাই, কারণ আপনি দেখেন আমরা যদি সে রংপুরকে আমার ফেস করতে হয় তাহলে কিন্তু ওদের টিম ডেভিড আসবে, আমরা শুনছি যেটা, আমি এখনও শিওর না, ডেভিড ওয়ার্নার আসবে, সুনীল নারায়ণ আসবে, রাসেল আসবে। সো এই চারটা প্লেয়ারকে ফেস করতে গেলেও কিন্তু আমার লিস্টে ওরকম কিছু নাম আমি চাই। এখন যদি আমি না পাই তাহলে তো আমার আর কিছু আসলে করার নেই, আমার হাতে নেই, এটা আমার কন্ট্রোলে যেটা থাকবে আমি ওইটাই কন্ট্রোল করতে চাচ্ছি। সো আমি লোকাল প্লেয়ারকে কেন আমি বলছি, কারণ আমরাও কেপেবল ইনাফ টু বিট এনি সাইড। সো আমি ওই বিশ্বাসটা আমি সবসময় করি এবং আমি এই বিশ্বাসটা টিমের ভিতরে সবসময় ইনজেক্ট করতে চাই। আর সেকেন্ড পার্টটা হচ্ছে তারা সবসময় বলে যে না প্লেয়াররাই সব কিছু, আমার বিহেভটা মানে কি বলবো, বিহাইন্ড দ্য সিন আমার তেমন রোল নাই, বাট আমরা দেখি প্রিমিয়ার লিগেও দেখি, ইভেন বিপিএলও এবার খুব মাইনরিটি সবাই খেয়াল করেছে জি, তারা নিজের রোলটা তালহা হিমসেলফ কিভাবে ইভালুয়েট করবে? না দেখেন, আমি চেষ্টা করি বাবু, আমার ভেরি পজিটিভ গাই, আমি সব সময় পজিটিভ থাকতে চিন্তা করি, আমি কখনো নেগেটিভ থট আমার মাথায় আসে না এবং আমি খুব সাহসের সাথে সব কিছু ফেস করতে চাই। সো আমি সব সময় চেষ্টা করি যে টিমের এনভায়রনমেন্টটা যেন ভালো থাকে, আমার পজিটিভ থাকে সবাই, এবং সবাই ফ্রিডম নিয়ে খেলতে পারে। সো আমার সঙ্গে যারাই কাজ করে, আপনি প্রিমিয়ার লিগ বলেন কিংবা বিপিএলে বলেন, ন্যাশনাল লিগে বলেন, আমি সবসময় এই ফ্রিডমটা দিই এবং আমার ড্রেসিং রুম কিংবা আমার মাঠের বাইরেও হোটেলেও যে সবাই যেন ফ্রি থাকতে পারে, কারো যেন কোনো ধরনের চাপ না থাকে, সে সবাই যেন মানে ওর মনের ভিতরে যেই জিনিসটা আছে ওইটা যেন আমার কাছে নির্ভয়ে এসে বলতে পারে। কারণ আপনি একটা প্লেয়ার থেকে পারফরমেন্স বের করতে হলে ওকে যদি আপনি এই ফ্রিডমটা না দেন কিংবা এরকম একটা লাইসেন্স না থাকে, ইটস ভেরি ডিফিকাল্ট টু পারফর্ম। সো আমি চেষ্টা করি ওই পজিটিভনেসটা টিমের মধ্যে রাখতে এবং অ্যাট দ্য সেম টাইম ওই ফ্রিডমটাও দিতে। এই ফ্রিডম তারপর ফ্রিল্যান্সের কথা বলছিলেন আপনি, বিপিএল এর শুরুর দিকে বলেছিলেন যে আফিফ অনেক আনলাকি, যে আপনার টিমে নিচের দিকে তাকে খেলতে হয়। আজকে সে একটা সুযোগ পেয়েছিল উপরের দিকে খেলার এবং হি কুডন্ট ডেলিভার। আপনার কাছে কি মনে হয় যে আফিফ নিজের সঙ্গে নিজে ইনজাস্টিস করে ফেলেন? দেখেন আজকের উইকেটটা কিন্তু খুব একটা ইজি উইকেট ছিল না ব্যাটসম্যানদের জন্য। সো একটু কনফিউজ ছিল ব্যাটসম্যানরা যে বলটা আসলে কি হবে। আর মুস্তাফিজের বল তো ধরেন যে উইকেটে যদি হেল্প থাকে, মুস্তাফিজ ডেঞ্জারাস বলার। সো আপনি যদি ওই বলটা দেখেন, মুস্তাফিজ কিন্তু কাটার করেনি, আগের দুইটা বল কাটার ছিল, ওইটা একটু পেস ছিল বলে সিম আপ করেছে। সো ব্যাটের ফেসটা ক্লোজ হয়ে গেছে আর্লি। সো আমি তো অবশ্যই বলি, আমি আফিফের যেই খেলা আমি দেখেছি প্রিমিয়ার লিগে কিংবা আফিফকে অন্য জায়গায়, আফিফ ওর ক্যালিবার ওয়াইজ এখনও খেলতে পারিনি আসলে। সো আমি আফিফকে নিয়ে সবসময় আশাবাদী, কারণ আমি চাই আফিফ যেই ধরনের প্লেয়ার, ওর অনেক কিছু দেয়ার আছে, কিন্তু হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম আপনার কথাটাও একটু রাইট যে ওর নামের প্রতি সুবিচারও এখনও হয়তো বা করতে পারেনি। সো আই হোপ যে মাঝখানে অনেক কিছু হয়েছে আফিফের সঙ্গে, মেন্টালি অনেক ডিস্টার্ব ছিল, এটা হয়তো বা ইন্টেনশনালি করা হয়েছিল, আমি জানি না, আফিফকে একটু ডাউন করার জন্য হয়তো বা। কিন্তু এই জিনিসগুলো আসলে আমাদেরও, যারা আমরা ম্যানেজমেন্টে আছে কিংবা ইভেন আপনারাও মিডিয়ায় যারা আছেন, আপনাদের প্রতিও অনেক দায়িত্ব আছে যে আমার একটা ট্যালেন্টেড প্লেয়ার, তাকে যদি বাইরের একটা কোচ এসে মেন্টালি ডিস্টার্ব করে নষ্ট করতে চাই, তাহলে কিন্তু আমরাই আমাদের দেশের একটা অ্যাসেট হারাই। সো আফিফের মতো প্লেয়ারকে আমরা ওই সময়টায়, একটা প্লেয়ার কিন্তু সবসময় পিক টাইম আসে না, সো ওই সময়টায় আফিফকে যেভাবে ডিস্টার্ব করা হয়েছে ওইখান থেকে অনেকটা ব্যাকফুটে চলে গেছে। বাট আই হোপ ও কষ্ট করে আবার কাম ব্যাক করবে ইনশাল্লাহ। উইকেটে একটা দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে, স্ট্যাট বলে যে এখন
পেসাররা ভালো করছে, টপ 10 উইকেট টেকার মধ্যে স্পিনার তেমন নাই। আগে লেফট আর্ম স্পিনারের তালিকাটা নিয়ে নিত, জি। দেখা যাচ্ছে আলিসার ইসলাম সে টপ 10 এর জি। একটু মিস্টেরিয়াস বোলার। জি। তো আমাদের কি এই পার্টটা কি শেষ হয়ে যাচ্ছে কিনা, উইকেট যদি এমন থাকে, বা আপনি সাবেক পেসার হিসেবে কি পরিবর্তন দেখেন উইকেটে? না, আমি সত্যি কথা সব সময় চাই যে স্পোর্টিং উইকেট থাকুক, মানে শুধু এক সাইডের জন্য উইকেট থাকলে ডিফিকাল্ট। আজকে যেমন ছিল স্পিনারদের জন্য উইকেট ছিল, ব্যাটসম্যানের জন্য খুবই ডিফিকাল্ট ছিল উইকেটটা। সো আমি চাই যে ধরেন যদি বোথ সাইডই ব্যাটিং, ব্যাটসম্যান এবং বলার সবাই হেল্প থাকে উইকেটে, ট্রু উইকেট হয় যেটা আমরা বলি আর কি, ওইরকম থাকলে আপনার ধরেন বলারেরও অনেক কিছু শেখার আছে, ব্যাটসম্যানেরও অনেক কিছু শেখার আছে, এবং একটা ট্রু উইকেটে বোলার কিন্তু খুব মার্জিন, খুব এরর করার মার্জিনটা খুব কম থাকে। সো ওইখান থেকে আপনি যদি ওই ধরনের উইকেটে রেগুলারলি খেলতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিলও ডেভেলপ করবে অ্যাজ এ বলার, আমি বলছি যেটা, যে কারণ আপনি যেহেতু আপনার মার্জিনটা খুবই কম, সো আপনি যদি স্কিল ওয়াইজ অনেকটা স্ট্রং না হন, আপনি একটা স্কিল নিয়ে খেলে যাবেন, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা বলারের জন্য। সো এই ধরনের উইকেট থাকলে আমার মনে হয় আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। চাইলেই পেসার বাউন্স দিতে পারছে আগে যে বলছিলাম। জি। আপনি কি মনে করেন যে কি পরিবর্তন এসেছে? উইকেট এবার আমাদের ওভারঅল পুরো বিপিএলে উইকেট ভালো ছিল, পেস ছিল, বাউন্স ছিল। 2-3টা ম্যাচে হয়তো বা একটু টার্ন হয়েছে, মানে ওইটা ধরেন আমি কমপ্লেন করব না, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ গেমেই আমার উইকেট ভালো ছিল এবং সবাই মানে খেলে ভালো লেগেছে সবারই। ভাই হাসান ভালো করছে, আবু হায়দার রনিও 17টা উইকেট নিয়েছে, মুশফিক হাসানও প্রথম ম্যাচে এসে ভালো করেছে, আজকেও শেষটা ভালো ফিনিশ করেছে। তো পেস বোলার হিসেবে আপনি যেহেতু পেস বোলার ছিলেন, এই কারণে কি আপনার জন্য কাজটা একটু সহজ কিনা পেস বোলারদের থেকে পারফরম্যান্সটা বের করে আনা? না দেখেন, প্ল্যান করাটা তো হয়তো বা একটু সহজ হয়, কারণ ব্যাটসম্যানের সাইকোলজি কী থাকবে, আমি বোলিং করলে আমি কি করতাম, কিংবা ওদের সাথে এই প্ল্যানটা করা, কিংবা কথা বলা যে আসলে কোন জায়গাটায় বোলিং করা, কিংবা ধরেন পাওয়ার প্লেতে তো নর্মালি ব্যাটসম্যানরা একটু অ্যাগ্রেসিভ থাকে। সো আমাদের প্ল্যান থাকে যে আমরা পাওয়ার প্লেতেই যদি আমার দরকার হয় আমরা ডেথ ওভারে বোলিং শুরু করে দিব। সো বলারের এই স্কিলগুলো যে নতুন বলে ব্লক হলে বল করা, কিংবা চেঞ্জ অফ পেস করা। আজকে যেমন মুশি মানে প্রথম ইনিংসের শেষে আমার সঙ্গে এসে কথা বলছিল যে ও যেটা ভুল করেছে তামিমকে, একটা বাউন্সার মেরেছে, পরের বল আবার জোরে বল করেছে। সো ও চিন্তা করছিল আরেকটা ওভার পর থেকে ও স্লোয়ারে যাবে। সো যেখানে ওর এই ধরনের মিস্টেকগুলো করলেই ধরেন আমরা শিখতে পারবে আসলে প্লেয়াররা। সো ও যে বলছিল যে আসলে স্যার কী করা উচিত ছিল, তো আমি বলছিলাম যে তুমি নেক্সট বলেই তোমার চেঞ্জ অফ পেস করা উচিত ছিল, কারণ তামিম ইজ রেডি। আর যদি জোরে বল ব্যাটসম্যানরা চাচ্ছিল আজকের উইকেটে জোরে বল করুক। সো এই জিনিসগুলোই ধরেন এখান থেকেই শেখা আসলে। সো এখান থেকেই শিখতে পারবে এবং মিস্টেকের সংখ্যা কম হবে, এইটাই আশা করি। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।